বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয় তোমরা নিশ্চয়ই পেয়েছো। আমি মাহফুজা মুনির পূর্বা। আজকের এই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় তোমরা জানো, হেলথ ফর অল এন্ড প্রাইমারি হেলথ কেয়ার। বিষয় দুটো আমরা কমিউনিটি মেডিসিনে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করি। তো এখন যেহেতু সবারই প্রায় ক্লাস শুরু হয়ে গেছে, আমি আশা করছি যে তোমরা বইয়ের ব্যাপারে বা আরো যে আশেপাশের জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি জানো। তারপরেও বলে রাখি যে বই হিসেবে আমরা পড়বো প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, যেটা হচ্ছে কুমুদিনী পার্কের লেখা, একজন ফিমেল রাইটার। খুব মজার একটা বিষয়, ফিমেল রাইটার কিন্তু একটু কম। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তো এই বইটা পড়তে হবে আর সঙ্গে একটা গাইড বই থাকবে। মেনলি গাইড বইটাই আমরা বেশি পড়ি পরীক্ষার সময় বা আইটেম গুলোর সময় গাইড বইটাই বেশি পড়া হয়। তবে মেইন বইটা রাখতে হবে, কারণ অনেক সময় ভুল কিছু জিনিস থাকে গাইডে। তো আমরা মেইন বইয়ের সঙ্গে একটু মিলিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের টপিকে যাই। শোনা যায় আমার কথা? একটু জি আস্তে আপু, আস্তে শোনা স্যার। যাচ্ছে। জোরে বলার চেষ্টা করছি। প্রথমে আমরা হেলথ ডেফিনেশনটা পড়বো। তোমরা কি হেলথ ডেফিনেশনটা পড়েছো? কেউ একজন আমাকে বলো। জি আপু। আচ্ছা, তো আমরা একটু আরেকবার আলোচনা করি, কেননা হেলথ ডেফিনেশনটা সবসময় লাগবে। অন্য যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলোতেও স্যাররা কোনো না কোনো ভাবে এই হেলথ ডেফিনেশনটাকে রিলেট করবেন। তো আসো আমরা একটু আলোচনা করি যে হেলথের ডেফিনেশনটা দেওয়া হয় ডাব্লিউএইচও এর পক্ষ থেকে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 1948 সালে। তো এইটা হচ্ছে ডাব্লিউএইচও এর যে কনস্টিটিউশন আছে, এর যে সংবিধানটা, সেই সংবিধানের প্রিফেস বা প্রিঅ্যাম্বল, প্রথমেই যে একটা মুখবন্ধ পড়ি না আমরা বইয়ের, সেইখানে এই হেলথ ডেফিনেশনটা উল্লেখ করা হয়। তো হেলথ ডেফিনেশনটা আমরা একবার পড়ি, যেহেতু আগেও পড়েছি। সংজ্ঞাটা এরকম যে ইট ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ভাগ। আরেকটা ভাগ হচ্ছে যে নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। তাহলে আমার হেলথ হচ্ছে এমন একটা স্টেট, কেমন স্টেট, যে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ভাবে তুমি ভালো থাকছো। ওয়েলবিং মানে কি বলি আমরা? সুস্থতা বা ভালো থাকা। আর সেখানে আরেকটা জিনিস উল্লেখ করা হচ্ছে যে শুধুমাত্র ডিজিজের অ্যাবসেন্স নয়। আমরা কি মনে করি যে স্বাস্থ্য মানে হচ্ছে আমার কোনো অসুখ নাই, তাই তো? মানে আমি ভালো আছি, আমার কোনো রোগ নাই, শারীরিক কোনো রোগ নাই, তার মানে আমি সুস্থ। কিন্তু এখানে আরো দুইটা জিনিস যোগ হবে, যে আমি মানসিকভাবে সাউন্ড আছে কিনা এবং আমি সোশ্যালি অ্যাক্টিভ আছি কিনা। বোঝা যাচ্ছে আমার কথা? জি আপু। আচ্ছা, তাহলে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে যখন অ্যাক্টিভ থাকবো, তখন আমরা সেটাকে বলবো যে সুস্থতা। এই হচ্ছে আমাদের হেলথের ডেফিনেশন। ডেফিনেশনটা কোথায় দেওয়া হয়েছে? ডাব্লিউএইচওর যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের প্রিয়াম্বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক সময় টিচাররা জিজ্ঞেস করেন যে বলো তো সংজ্ঞাটা কোথা থেকে আসলো, কিভাবে পেলে? তো আমরা এইভাবে উল্লেখ করবো যে স্যার আমরা সংজ্ঞাটা এইভাবে পেলাম, ডাব্লিউএইচও এর কনস্টিটিউশনের মাধ্যমে আমরা হেলথের সংজ্ঞাটা পেলাম। এইবার আরেকটা জিনিস বলি, যদি টিচার জিজ্ঞেস করেন যে এই হেলথের সংজ্ঞার কি এক্সটেনশন হয়েছে পরে, মানে এই যে এই সংজ্ঞাটা ডিজিজ অর ইনফার্মিটি, এই সংজ্ঞাটার কি এক্সটেনশন হয়েছে, তাহলে আমরা বলবো যে জি স্যার, একটু এক্সটেনশন হয়েছে। সেটা হচ্ছে টু লিড সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, মানে আমার সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমি যেন একটা কর্মক্ষম জীবনযাপন করতে পারি, তার জন্য আমার স্বাস্থ্যটা দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি আপু। হুম। যদি টিচার জিজ্ঞেস করেন যে বলতো এর পরে কি সংজ্ঞাটা আরেকটু বাড়ানো হয়েছে, তখন আমরা এই কথাটুকু বলবো। তাছাড়া এই যে ডিজিজ অর ইনফার্মিটি পর্যন্ত যে সংজ্ঞাটুকু আছে, এইটুকুই আমরা বলবো। আচ্ছা, আমি কি প্রসিড করব? জি আপু, কন্টিনিউ করেন। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা আমাকে এবার বলো যে একটা ছোট বাচ্চা শহরে বড় হচ্ছে, তো সে বাইরে খেলাধুলা করতে পারছে না, আবার মনে করো প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক সেরকম ভালো নাই, বাড়িতেই সে সব সময় থাকে। এখন তো সে শারীরিকভাবে সুস্থ, তার কোনো রোগ নাই। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বাচ্চাটা কি টোটালি, মানে হেলথের সংজ্ঞা অনুযায়ী সে কি সুস্থ নাকি অসুস্থ, বলো তো কি হবে উত্তরটা?
বলো, কেউ একজন বলো। অসুস্থ হবে। হ্যাঁ, অসুস্থ অসুস্থ হবে। হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা একজনকে সুস্থ কখন বলবো, যখন সে এই 3টা ডাইমেনশন পূরণ করবে। মানে সে শারীরিকভাবে সুস্থ হবে, মানসিকভাবে সুস্থ হবে এবং সামাজিকভাবে অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? জি আচ্ছা, আমার কথা কি একটু দেরিতে যাচ্ছে তোমাদের কাছে? না আপু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা যাই আমাদের আজকের যে টপিক ছিল হেলথ ফর অল সেখানে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে একটু জানি যে হেলথ ফর অল কোথা থেকে আসলো। এখন হেলথ ফর আসলো হচ্ছে পাবলিক হেলথ থেকে। তোমরা নিশ্চয়ই বইয়ের মধ্যে দেখেছো যে পাবলিক হেলথের বেশ বড় একটা সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, গাইড যদি কেউ নিয়ে থাকো, গাইডেও কিন্তু একটা বিশাল সংজ্ঞা দেওয়া থাকে, আর ওই সংজ্ঞাটা দেখে কেমন যেন খুব ভয় পেয়ে যায় মানুষ। আমিও বেশ ভয় পেয়ে গেছিলাম। তো আমি বলবো পাবলিক হেলথের সংজ্ঞাটা এখন তোমরা পড়বে না, কারণ সংজ্ঞাটা এত এত কিছু দেওয়া আছে সংজ্ঞায় যে পড়ে বোঝাও যায় না সেভাবে। আসলে কমিউনিটি মেডিসিন বইটা যখন আমরা পুরোটা পড়ে ফেলবো, তখন আমরা দেখবো যে ওই পুরো জিস্ট যেটুকু আমরা পড়লাম তার জিস্ট টুকুই হচ্ছে পাবলিক হেলথ। তো পাবলিক হেলথের আলোচ্য বিষয়গুলো আমি তোমাদেরকে একটু বলি, তোমরা মিলানোর চেষ্টা করো। যে আহ, যে স্যানিটেশন বলো, তারপর ওয়াটার সাপ্লাই, হ্যাঁ, প্রিভেনশন, তারপর প্রমোশন অফ হেলথ, এই জাতীয় জিনিসগুলো একত্রে যখন আমরা বলবো সেটা হচ্ছে পাবলিক হেলথ। পাবলিক হেলথ মানে আমরা বুঝতে পারছি বাংলায় এটা হচ্ছে জনস্বাস্থ্য, মানে মানুষ যত জনগণ আছে সকলের স্বাস্থ্য। সেটা আমরা কিভাবে অর্জন করব, যখন আমাদের রাষ্ট্র থেকে, আমাদের সরকার থেকে একটা স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে এবং সেটা পাবলিকরা বা এই প্রত্যেকটা কমিউনিটি পিপলরা অ্যাক্টিভলি গ্রহণ করছে, সেটাকে আমরা বলছি পাবলিক হেলথ। তাহলে বুঝতে পারলে যে পাবলিক হেলথটা কি? জি আপু। জি আপু। তাহলে এখন আমরা আলোচনা করব যে পাবলিক হেলথের ফেজ গুলো কি কি। এই ফেজেরই দেখো সবার শেষে আমি উল্লেখ করেছি হেলথ ফর অল ফেজ। তাহলে পাবলিক হেলথের ফেজ গুলো আমরা একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল ফেজ। তো এই নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এইখানে মেইন গুরুত্ব দেওয়া হয়েছে ডিজিজের উপর। তাহলে তখন আমরা যেমন এখন বললাম যে আহ, অসুখ নাই তার মানে আমি সুস্থ, এই জিনিসটা কিন্তু তখনও ছিল। যে শুরুর দিকে এই যে 1880 থেকে 1920, তখন কিন্তু এই ধারণাটা ছিল যে অসুখ যদি না থাকে তাহলেই সবকিছু ঠিকঠাক, তার মানে আমার পাবলিক হেলথের কন্ডিশনটা ভালো। হ্যাঁ, এক একটা দেশে এইভাবে ধরা হতো যে হ্যাঁ, যদি আমরা দেখি যে এই অসুখটা হচ্ছে না, অসুখ নাই, তার মানে আমার দেশের স্বাস্থ্য অবস্থা বেশ ভালো। তো তখনকার ওই ফেজটাকে বলা হতো ডিজিজ কন্ট্রোল ফেজ। এবার দেখো তারপরে আস্তে আস্তে মানুষ দেখলো যে রোগের উপর গুরুত্ব না দিয়ে যখন আমরা তার সঙ্গে আরো কিছু অ্যাড করছি, হেলথ প্রমোশনকে অ্যাড করছি, তখন আমরা আরো ভালো স্ট্যাটাস লাভ করতে পারছি, হেলথ স্ট্যাটাস। ঠিক আছে? তাহলে হেলথ প্রমোশন বলতে আমরা কি বুঝি একটু সহজ ভাবে বলি। ধরো এই যে ভালো কিছু প্র্যাকটিস, এক্সারসাইজ করা, ভালো খাবার খাওয়া, এই ধরনের জিনিসগুলো হচ্ছে হেলথ প্রমোশন। মানে আমার স্বাস্থ্য যেরকম আছে সেটাকে আরেকটু ভালো করার জন্য আমি যে কিছু ভালো প্র্যাকটিস করছি সেটাই হচ্ছে হেলথ প্রমোশন। তো মানুষ তখন কি করলো, এই 1920 থেকে 1960-এর দিকে এসে তারা শুরু করলো কি ডিজিজকে কন্ট্রোল করবে, সাথে সাথে ভালো কিছু প্র্যাকটিস করবে যাতে করে তাদের স্বাস্থ্যটা ভালো থাকে। বোঝা গেল 2 নাম্বার ফেজটা? জি আপু। আচ্ছা, এইবার তোমরা যদি বুঝতে না পারো আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? দেখো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজের মধ্যে আমরা দেখলাম যে হেলথ প্রমোশন আর ডিজিজ কন্ট্রোলে যা ছিল এখানে আরেকটু উন্নত আসবে। হ্যাঁ, এখানে ডিজিজ কন্ট্রোলের সঙ্গে হেলথ প্রমোশনের সঙ্গে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন মানে হলো যে একটা ডিজিজকে আমি হতেই দেব না, এমন কিছু আমি স্টেপস নিব যাতে করে আমার ডিজিজটা না হয়। হ্যাঁ, তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজে আমি কি বললাম, যে ডিজিজ কন্ট্রোল করব আমরা, হেলথকে প্রমোট করব, সঙ্গে একটা জিনিস করব সেটা হচ্ছে প্রিভেনশন। এই যে আমরা টিকা নিচ্ছি না, বাচ্চাদের টিকা দেওয়া হয়, বা আমরা যে মেয়েরা যে টিটেনাসের টিকা নেই, কেন নেই টিকাগুলো আমরা, বলো তো? প্রিভেন্ট করার জন্য, হ্যাঁ, ডিজিজ মানে প্রিভেন্ট করার ডিজিজটা জন্য। যেন আমার না হয়। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজে এসে আমরা করলাম কি, মানে তখনকার সময়ে কি করা হলো, যে
প্রিভেনশনের জন্য কিছু স্টেপস নেওয়া হলো, দেখা গেল যে আরো ভালো হচ্ছে, স্বাস্থ্যের স্টেট আরো ভালো হচ্ছে। এইবারে আমরা আসি আমাদের যে পড়ার বিষয়, সেটা হচ্ছে হেলথ ফর অল। হ্যাঁ, এই ফেজে আসি। এবার দেখো যে এই 3টা ফেজ অতিক্রম করার পরও দেখা গেল যে মানুষ হেলথ কেয়ারের প্রতি অ্যাক্সেস পাচ্ছে না। হ্যাঁ, পার্কে এইভাবে লেখা আছে যে 50% অর মোর পিপল ডিডন্ট গেট অ্যাক্সেস টু হেলথ কেয়ার। মানে তখনও এত কিছু করার পরও প্রায় 50%-এরও বেশি মানুষ কিন্তু হেলথ কেয়ারের প্রতি অ্যাক্সেসই পায়নি। তো তখন চিন্তা করা হলো যে আমরা একটা কাজ করি, এমন ভাবে হেলথ কেয়ারটাকে স্প্রেড করি যাতে করে পৃথিবীর প্রতিটা মানুষ একটা নির্দিষ্ট লেভেলের হেলথ কেয়ার পায়। সেই জন্য জিনিসটার নাম দেওয়া হলো কি, হেলথ ফর অল ফেজ, মানে সবার জন্য স্বাস্থ্য। আমরা শুনেছি না সবার জন্য শিক্ষা কার্যক্রম, আমাদের দেশেরই কিন্তু। তো এখন দেখো হেলথ ফর অল, এটাও একটা মজার জিনিস পাওয়া গেল, সবার জন্য স্বাস্থ্য কার্যক্রম। এটার দেখো সময়কাল কত ছিল, 1981 থেকে 2000। তোমরা একটা প্রশ্ন করতে পারো যে আচ্ছা এই 2000 সালে যে জিনিস শেষ হয়ে গেছে আপু, আমরা সেটা এখন কেন পড়ছি, তাই না? এই কোশ্চেনটা তো করতে পারো। জি 2000 আপু। সালে যে জিনিসটা আমরা পড়েছিলাম, মানে 2000 সাল পর্যন্ত যে জিনিসটার মেয়াদ ছিল, সেটা আমরা এখনো পড়ছি, কারণ সেই জিনিসটা এখনো আছে। ঠিক আছে, এটা আমরা একটু পরে পড়বো। সেটা আমাদের কাছে এখন ইউনিভার্সাল হেলথ কভারেজ হিসেবে আছে। তো আস্তে আস্তে আমরা এক্সটেন্ড করব যে এই হেলথ ফর অল 2000-এর পরে কিভাবে এখন পর্যন্ত আছে। চলো আমরা একটু হেলথ ফর অল এর বর্ণনা দেখি যে এটা কিভাবে কি আসলো। এখন দেখো এখানে একটা আমি কথা লিখেছি, এটা পার্ট থেকে নেওয়া, যে হেলথ ফর অল কে সংজ্ঞায়িত করা হয়েছিল কিভাবে, যে অ্যাটেইনমেন্ট বাই অল দ্য সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের প্রতিটা মানুষ অফ এ লেভেল অফ হেলথ, এমন একটা হেলথ লেভেল নিবে, অর্জন করবে। সেটা কি করবে, তাদেরকে পারমিট করবে কি করতে, একটা সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, মানে একটা কর্মক্ষম জীবনযাপন করতে সাহায্য করবে। এটা কিন্তু আমি হেলথের সংজ্ঞাতেও বললাম, মনে আছে? খেয়াল করেছিলে? জি আপু। হুম। তাহলে এই যে একটা লেভেল আমরা অর্জন করব, যেই লেভেল কি করবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সিটিজেনকে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে সাহায্য করবে। সেটা কত সালের মধ্যে? 2000 সালের মধ্যে। এই হচ্ছে আমাদের হেলথ ফর অল কাকে বলে। বোঝা গেল যে হেলথ ফর অল জিনিসটা কি মোটামুটি? জি। আচ্ছা, তাহলে এই হেলথ ফর অল দেখো ডিক্লেয়ার কবে করা হয়? ডিক্লেয়ার করে কে? আমরা মোটামুটি ধারণা করতে পারি যে স্বাস্থ্য সম্পর্কিত যা কিছু ওয়ার্ল্ড ওয়াইজ মোটামুটি ডব্লিউএইচও ঘোষণাতেই হয়। তো ডব্লিউএইচও তাদের যে 30তম অ্যাসেম্বলি হয় 1977 সালে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। এই জিনিসটুকু যেটুকু আমি লিখেছি সবগুলো তোমরা মনে রাখবে। এর বর্ণনা বেশ অনেকখানি আছে, কিন্তু অল্প অল্প করে যেটুকু উল্লেখ করা আছে এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে তারা তাদের 30তম অ্যাসেম্বলিতে 1977 সালে এই ঘোষণাটা দেয় যে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট লেভেলের স্বাস্থ্য সেবা দেব। তো এইবার একটা কথা আছে দেখো, ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল গোল। এই যে আমাদের হেলথ ফর অল, সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে একটা পৃথিবীব্যাপী একটা সামাজিক লক্ষ্য, লক্ষ্যমাত্রা বলা যায়। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে যে বলো তো এই হেলথ ফর অলটা মানে কি রকম গোল, বারবার জানতে চাইবে। যতক্ষণ না তুমি ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল গোল বলছো, অপেক্ষা করতেই থাকবে টিচার। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে হেলথ ফর অল কি ধরনের গোল। ঠিক আছে, বোঝা যায়? এবার দেখো এখানে বলছে যে হেলথ ফর অলটা কেন করা হয়েছে। করা হয়েছে যাতে করে পৃথিবীর সব ধরনের মানুষ, সে চাই ধনী হোক বা গরিব হোক, সে সেন্ট্রাল হোক বা পেরিফেরাল হোক, মেইন স্ট্রিমের মানুষ হোক বা মার্জিনালাইজড মানুষ হোক, সে যেন একটা স্বাস্থ্য সেবা পায়। তাহলে বললাম যে হেলথ গ্যাপটাকে কমানোর জন্য মেইনলি হেলথ ফর অলটার প্রস্তাবনা দেওয়া হয়। ডব্লিউএইচও যে প্রস্তাবনাটা দেয় যে আমরা ধনী গরিব, সেন্ট্রাল পেরিফেরাল, মেইন স্ট্রিম মার্জিনালাইজড, এই যে মানুষের মধ্যেখানে যে গ্যাপ, এই গ্যাপটা কমাবো। কিভাবে কমাবো? হেলথ ফর অল এর মাধ্যমে কমাবো। দেখো একটা ছবি দিয়েছি আমি এখানে, যে বিভিন্ন রকমের মানুষ দেখা যাচ্ছে। একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, এদিকে একটা ফিমেল, ওই যে ওইদিকে একজন পুরুষ। হ্যাঁ, তো ইনাদেরকে আমরা সকলকে স্বাস্থ্য সেবা দিচ্ছি। ওই যে আগে আমরা বললাম যে রিচ পোর, সে শ্বেতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক, হ্যাঁ, সে একটা গরিব দেশের মানুষ হোক বা সে একটা বড়লোক দেশের মানুষ হোক, হ্যাঁ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হোক বা আমেরিকার মতো একটা উন্নত দেশ হোক,
প্রত্যেকেই যেন একটা নির্দিষ্ট লেভেলের চিকিৎসা সেবা পায়, এইটাই হচ্ছে হেলথ ফর অল এর উদ্দেশ্য। ওকে, আর আরেকটা জিনিস দেখো যে একটা কথা লেখা আছে, ইটস টাইম ফর ইউনিভার্সাল হেলথ কভারেজ। তো এটা একটা নতুন জিনিস পেলাম আমরা, যে ইউনিভার্সাল হেলথ কভারেজ। আমি বলেছিলাম যে 2000 সাল পর্যন্ত মেয়াদ, কিন্তু তারপরও হেলথ ফর অল এখন পর্যন্ত আছে। তো ওই হেলথ ফর অলটাই এক্সটেন্ড হয়ে এখন আমরা সেটাকে বলি ইউনিভার্সাল হেলথ কভারেজ। একটু পরে আমি আবারও ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে কথা বলবো, এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এখন চলো আমরা পরের বিষয়টাতে যাই। আমাদের যে সেকেন্ড টপিক ছিল প্রাইমারি হেলথ কেয়ার। এখন হেলথ ফর অলে আমরা দেখলাম যে এটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা গোল, হ্যাঁ, একটা লক্ষ্যমাত্রা। তো এখন আমরা যদি বলি যে আমি সেকেন্ড প্রফে পাশ করতে চাই, এটাকে যদি আমি লক্ষ্যমাত্রা বা লক্ষ্য মনে করি, গোল মনে করি, তাহলে তার জন্য আমার কিছু কাজ করতে হবে, তাই কিনা বলো? জি আপু। কাজ করতে হবে। তো সেই কাজগুলা হচ্ছে আমার স্ট্র্যাটেজি বা ধরো টার্গেট, মানে এই জিনিস আমি করব। এখন এই প্রাইমারি হেলথ কেয়ারটা হচ্ছে সেই রকমই একটা জিনিস, যেটা আমার হেলথ ফর অল কে অর্জন করার জন্য টার্গেট বা স্ট্র্যাটেজি। ঠিক আছে? জি আপু। হুম, তাহলে আমি কি বললাম যে হেলথ ফর অল হচ্ছে আমার একটা গোল, মানে আমার সেকেন্ড প্রফে পাস করতে চাওয়া, বা কেউ বলবে আমি অনেক ভালো করতে চাই, এক এক চাওয়া তো এক এক রকম। সেটা হচ্ছে আমার গোল বা হেলথ ফর অল। আর প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজি, মানে আমি এই হেলথ ফর অল কে পাওয়ার জন্য আমার যা যা করব সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এখন দেখো প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, যেটা রিটেনে আসে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। আর আরো কিছু ছোট ছোট জিনিস আমরা একটু জানি, যে প্রাইমারি হেলথ কেয়ারটা কখন ঘোষণা করা হয়। হ্যাঁ, 1977 সালে হেলথ ফর অল ঘোষণা করা হয়। এর 1 বছর পর 1978 সালে ঘোষণা করা হয় প্রাইমারি হেলথ কেয়ার। মানে প্রাইমারি হেলথ কেয়ারটা হেলথ ফর অল কে অর্জন করার জন্য একটা স্ট্র্যাটেজি, মানে আমার এইটা হচ্ছে একটা উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা হয়। কত সালে? 1978 সালে। সালটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোথায় এই ঘোষণাটা করা হয়। ঘোষণাটা করা হয় কাজাকিস্তানের রাজধানী। হ্যাঁ, কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আলমাতি। সেটাকে বলা হয় আলমা আটা। হ্যাঁ, এটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। আমি যখন প্রথমে পড়ি আলমা আটা দেখে আমার একটু কেমন জানি লাগছিল যে এই জিনিসটা আসলে কি। পরে বুঝলাম যে এই হচ্ছে ঘটনা। তাহলে তোমরা বুঝলে যে কাজাকিস্তানের রাজধানীতে এই ঘোষণাটা করা হয়েছিল। আলমা আটা ডিক্লারেশন বলা হয়। বোঝা যাচ্ছে? জি জি আপু। আপু। আচ্ছা, তাহলে ডিক্লারেশনটা কিভাবে দেওয়া হয়? জয়েন্ট ডব্লিউএইচও ইউনিসেফ ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই যে ডব্লিউএইচও ইউনিসেফের একটা ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স হয় 1978 সালে, সেইখানে ঘোষণাটা দেওয়া হয়। প্রত্যেকটা কথা কিন্তু মনে রাখতে হবে। যদি ভাইভাতে জিজ্ঞেস করে তাহলে এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করবে। এই যে 77, 78, 77-এ হেলথ ফর অল, 78-এ হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, এই জিনিসটা গুলিয়ে যেতে পারে। সেজন্য তোমরা একটু মনে রাখবে। হ্যাঁ, রোজা রেখে আমরা সকলেই একটু টায়ার্ড আছি, চেষ্টা করবে জিনিসগুলো একটু পয়েন্ট আউট করে রাখার, বা যেন মনে রাখতে পারো এরকম একটা ব্যবস্থা করে রাখো। তাহলে দেখো হেলথ ফর অলে আমি বললাম যে ওটা ছিল একটা ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল গোল, তাই না? আর প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি। তাহলে হেলথ ফর অল কে অর্জন করার জন্য যে স্ট্র্যাটেজি বা যে টার্গেট, সেটাকে আমরা বলবো প্রাইমারি হেলথ কেয়ার। বোঝা গেছে? জি আপু। আচ্ছা, তাহলে আরেকবার সহজভাবে বলি, যে পরীক্ষায় আমি পাশ করতে চাই বা পরীক্ষায় ভালো নম্বর চাই, এটা হচ্ছে হেলথ ফর অল, মানে এটা হচ্ছে আমার গোল। আর এই ভালো করার জন্য আমি পড়াশোনা করব, পরীক্ষা দিব, এই জিনিসগুলা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। মানে আমার এই কাজগুলো করলে আমি হেলথ ফর অল কে পেতে পারবো। ঠিক আছে, আমরা এবার তাহলে দেখলাম যে এটা হচ্ছে একটা গ্লোবাল স্ট্র্যাটেজি। আরেকটা জিনিস, এটা হচ্ছে একটা রেভলিউশনারি অ্যাপ্রোচ। অবশ্যই রেভলিউশনারি অ্যাপ্রোচ, অনেক কিছু আছে এর মধ্যে যেটার সাহায্যে হেলথ ফর অল কে অ্যাটেইন করা সম্ভব। যদিও পুরোপুরি সম্ভব হয়নি, আমরা দেখছি যে এখন পর্যন্ত সেটা চলছে। এইবার দেখো যে দুটো প্রশ্নের কথা বলেছিলাম প্রাইমারি হেলথ কেয়ার থেকে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে এলিমেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার,
জিনিসটা রিটেনের জন্য মেইনলি তোমাদেরকে পড়তে হবে। আমি বলে রাখি কি কি এলিমেন্টস। 8টা এলিমেন্টস আছে প্রাইমারি হেলথ কেয়ারের। 8টা এলিমেন্টস আমরা মনে রাখবো কিভাবে? এলিমেন্টস এর যে 8টা লেটার আছে না, এই 8টা লেটার দিয়ে আমরা মনে রাখবো 8টা এলিমেন্টস এর নাম। দেখো, ELEMENTS, এই যে 8টা আমাদের লেটার আছে, 8টা লেটার দিয়ে আমরা মনে রাখবো। দেখো আমি বলি, তোমরা শোনো। প্রথম দিয়ে আমরা বলবো হচ্ছে এডুকেশন। মানে যদি আমি কমিউনিটি পিপলকে শিক্ষা দেই, অ্যাওয়্যার করি, তাহলেই না আমি হেলথটা অর্জন করতে পারবো। যে আপনার স্বাস্থ্য দরকার, আপনার টিকা নেওয়া দরকার, আপনার নিয়মিত হাত ধোয়া দরকার, এই জিনিসগুলো। তো এই হচ্ছে এডুকেশন প্রথমটা। আচ্ছা, তারপরে হ্যাঁ, এ হচ্ছে লোকাল ডিজিজ কন্ট্রোল। এখন একটু বলি যে লোকাল ডিজিজ মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়ার একটা নির্দিষ্ট অসুখ থাকে, মানে সেটাকে বলা হয় এন্ডেমিক। তোমরা নিশ্চয়ই এন্ডেমিক পড়েছো। আমাদের দেশেও কিছু এন্ডেমিক ডিজিজ আছে, কিন্তু শুরুতেই আমরা বলতে পারি গয়টার, তাই না? জি আপু। হ্যাঁ, যে রংপুর এলাকায় যে গয়টার হয়, আমরা কিন্তু টিচাররা জিজ্ঞেস করলেই আগে এই কথাটাই বলি যে রংপুরের যে গলগণ্ড হয়, এই জিনিসটাকে রংপুরের এন্ডেমিক হিসেবে বলা যায়। তাহলে এই যে এন্ডেমিক ডিজিজ গুলা, সেগুলো কন্ট্রোল করা। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল ডিজিজ কন্ট্রোল। আচ্ছা, এটা হচ্ছে ইপিআই। ইপিআই কি তোমরা শুনেছো? এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। জি আপু। হ্যাঁ, এটা হচ্ছে টিকাদানের যে বিষয়টা। হ্যাঁ, আমরা কিন্তু হাসপাতালে দেখি যে আলাদা একটা টিকা দেওয়ার কর্নার আছে। আবার মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট ক্যাম্পেইন বানায়, সেখানে টিকা দেয়, যে হামরুবেলার টিকা। হ্যাঁ, বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা এসে বাচ্চাদের ডেকে নিয়ে যায় যে হামরুবেলার টিকা দিতে হবে, 10 বছরের নিচে যারা আছে নিয়ে আসেন। এই যে টিকা দেওয়ার এই জিনিসটাকে আমরা বলি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার এলিমেন্ট। তারপরে হ্যাঁ, গেল। এবার এ আছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, মানে মা ও শিশুর স্বাস্থ্য। আমরা আলোচনা করতেছি এলিমেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার, মানে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে কি কি বিষয় থাকবে। আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত। শুরু করি আমরা দিয়ে। হ্যাঁ, বললাম হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ। তাহলে মা ও শিশুর স্বাস্থ্য, এটাও হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমরা বুঝতেই পারছি, মা ও শিশুর স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিশু মৃত্যুর হার কমানো এবং মাতৃ মৃত্যুর হার কমানো, এটা কিন্তু অনেকটা ডেভেলপড হয়েছে বাংলাদেশেও। এখন দেখবে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু অনেকটা কমে গেছে। এটা কিন্তু এই যে আমাদের এই হেলথ ফর অল, প্রাইমারি হেলথ কেয়ার, এসবেরই কারণে সম্ভব হয়েছে। এবার এর পরেরটা হচ্ছে আরেকটা এই হচ্ছে এসেনশিয়াল ড্রাগ প্রভিশন। এই যে দেখো, এই কর্নারে ড্রাগ অ্যাভেলেবিলিটি দেওয়া আছে, দেখতে পাচ্ছো? বাম দিকে একটা লাল জি গোল্লার আপু। মধ্যে। এই ড্রাগ অ্যাভেলেবিলিটাই হচ্ছে এসেনশিয়াল ড্রাগ প্রভিশন, মানে আমার যে ড্রাগস প্রয়োজন, যে ওষুধগুলো আমার দরকার কমিউনিটি পিপলের জন্য, সেগুলো গভর্নমেন্ট যেন সাপ্লাই দেয়। এইটাই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ, হলো নিউট্রিশন। নিউট্রিশন মানে যে পুষ্টি, সকলের তো পুষ্টি প্রয়োজন, পুষ্টি ছাড়া কিন্তু সম্ভব নয়। সেজন্য পুষ্টিটাকেও একটা এলিমেন্টস হিসেবে রাখা হয়েছে। জনগণের পুষ্টি, পাবলিক হেলথ নিউট্রিশন, জনস্বাস্থ্য ও পুষ্টি। হ্যাঁ, এটা কিন্তু একটা শাখা, পাবলিক হেলথ নিউট্রিশন। আচ্ছা, তারপরে হচ্ছে টিতে হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, এই যে লোকাল যে বিভিন্ন ডিজিজ বা আরো যে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ, সেই ডিজিজের ট্রিটমেন্ট দেওয়া, এইটা হচ্ছে আরেকটা এলিমেন্টস। আর সর্বশেষ এলিমেন্ট হচ্ছে দিয়ে। এই হচ্ছে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন। সবার শেষটা তাহলে কি? ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন। বুঝতে পেরেছো যে 8টা এলিমেন্টের নাম বললাম আমি? জি আপু। আচ্ছা, আমি কি আরেকবার বলবো 8টা এলিমেন্টের নাম নেমোনিক দিয়ে? জি আপু, জি আরেকবার আপু। বলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্ট হলো 8টা। 8টা এলিমেন্টের নাম আমরা কিভাবে মনে রাখবো? এই এলিমেন্টস যে শব্দটা আছে, সেই শব্দের 8টা লেটার দিয়ে আমরা মনে রাখবো। তাহলে প্রথম দিয়ে হচ্ছে এডুকেশন, মানে শিক্ষা। যে কমিউনিটি পিপলকে আমরা অ্যাওয়ার করব, তাদের স্বাস্থ্য সেবাটা গ্রহণের জন্য অ্যাওয়ার করব, এটা হচ্ছে 1 নাম্বার।
2 নাম্বার হচ্ছে ওয়াটার এন্ড মানে 2 নাম্বার হচ্ছে এল এ হচ্ছে লোকাল ডিজিজ কন্ট্রোল। হ্যাঁ, লোকাল ডিজিজ কন্ট্রোলে আমরা কি বললাম যে এন্ডেমিক ডিজিজ গুলো আছে সেগুলো কন্ট্রোলে রাখা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নাম্বার হচ্ছে ইপিআই, টিকাদান কর্মসূচি, যেটা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে এম দিয়ে, মানে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, এটা হচ্ছে 4। 5 নাম্বার হলো এসেনশিয়াল ড্রাগ প্রভিশন, বা এই যে দেখো এখানে লেখা আছে ড্রাগ অ্যাভাইলেবিলিটি, এই জিনিসটা বোঝা গেল? জি আপু। আর তারপরে এসেনশিয়াল ড্রাগ প্রভিশনের পরে হচ্ছে নিউট্রিশন, জনগণের জন্য নিউট্রিশনটা প্রপার ভাবে সাপ্লাই দিতে হবে। আর টি হচ্ছে ট্রিটমেন্ট, মানে যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট। আর তারপরে এস দিয়ে হচ্ছে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, সঠিক মানে আমাদের নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ এবং স্যানিটেশন। এই কয়টা জিনিস আমাদের লাগবে। এই কয়টা জিনিস যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো? হেলথ ফর অল কে অর্জন করতে পারবো। এবার বোঝা গেছে আটটা? জি আপু। ঠিক আছে, তাহলে এই আটটা আমাদের একটু মনে রাখতে হবে, কষ্ট করে রিটেনে আসে প্রশ্নটা। আমরা তাহলে পরের টপিকে যাই। জি আপু। আচ্ছা, দেখো এইটা হচ্ছে, আমি বললাম যে 2টা প্রশ্ন আসে। সেই প্রথমটা ছিল এলিমেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার, এবার পরেরটা হচ্ছে প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার। তাহলে প্রিন্সিপালটা ওই এলিমেন্টের থেকে আরেকটু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বেশ ভাইভাতে আলাদা আলাদা করে ধরে, কিন্তু এক একটা প্রিন্সিপাল টিচাররা জিজ্ঞেস করে এবং উদাহরণ জানতে চায়। আর এই মানে কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা এমন যে টিচার বেশ নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে বসেন, মানে তুমি এটা আমাকে বাংলায় বুঝায় বলো, বা এটা তোমার বাসা বাড়িতে কিভাবে তুমি করবে, এই জাতীয় কিছু প্রশ্ন করেন। হ্যাঁ, তাহলে তোমাকে জিনিসটা কিন্তু বাংলায় আগে জানতে হবে। তাহলে আমরা শুরু করি যে 4টা প্রিন্সিপাল আছে। হ্যাঁ, 4টা প্রিন্সিপালই আমরা বাংলায় বুঝবো এবং সেটার উদাহরণ জানার চেষ্টা করব, যে উদাহরণ আমরা কিভাবে দিব টিচারকে। তাহলে দেখো, প্রথম প্রিন্সিপালটা হচ্ছে, প্রিন্সিপাল মানে এই নীতিগুলো ওরা অনুসরণ করবে, প্রাইমারি হেলথ কেয়াররা এই নীতিগুলো অনুসরণ করবে। তাহলে দেখো, প্রথম প্রিন্সিপালটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, ইকুইটি আর ইকুয়ালিটি জিনিস দুইটা কি সেম নাকি আলাদা? আলাদা। হুম, আলাদা। তাহলে কিভাবে আলাদা আমি বলি। ইকুয়ালিটি হচ্ছে, আমি মনে করো আমার 50 বছর বয়স, তোমার 27 বছর বয়স, একজনের 10 বছর বয়স। আমাদের মানে আমাদেরকে যদি বলা হয় যে তুমি কি খেতে চাও, বা তুমি কি এমন একটা কিছু এখন একটা কিছু জিনিস চাও, তো আমাদের যেহেতু বয়স আলাদা, আমাদের চাওয়াও কিন্তু আলাদা হবে। ঠিক আছে? তো ইকুয়ালিটি হচ্ছে যে আমাদের আলাদা এই জিনিসটা বিচার না করেই সবাইকে যখন আমরা সমান সমান দিব। ঠিক আছে? আর ইকুইটি হচ্ছে যার যেটুকু প্রয়োজন আমরা সেইভাবে দিব। বুঝতে পেরেছো বিষয়টা? জি আপু। যে ইকুয়ালিটি হচ্ছে একজন ধনী মানুষ, একজন গরিব মানুষ, একজন মধ্যবিত্ত মানুষ, এদের তিনজনকেই আমরা সমান সেবা দিলাম। এটা হচ্ছে ইকুয়ালিটি। হ্যাঁ, যে তুমিও এতটুকু সেবা পাচ্ছ, তুমিও এতটুকু, তুমিও এতটুকু, শেষ। কিন্তু ইকুইটি কি, যে এই মানুষটার স্বাস্থ্য সেবার প্রয়োজন বেশি, ও হচ্ছে একজন দরিদ্র মানুষ, সে একটা প্রান্তিক এলাকায় থাকে, ওকে আমরা বেশি প্রায়োর দিব। আর যে একটা শহর এলাকায় থাকে, তার আর্থিক সচ্ছলতা আছে, তাকে আমরা কম দেব। এইভাবে যখন আমি একটা সাম্য তৈরি করব, এই জিনিসটাকে বলা হয় ইকুইটি। তাহলে টিচার জিজ্ঞেস করবে যে বলো ইকুইটেবল কেন, কেন ইকুয়াল নয়? তাহলে আমরা কি জিনিসটা বলতে পারবো যে স্যার এই কারণে ইকুইটেবল। জি বোঝা গেছে নাকি আমি আরেকবার বলবো? বলো, না বলবো আপু, আরেকবার? বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে স্যার এই কারণে জিনিসটা হচ্ছে ইকুইটেবল, এটা ইকুয়াল নয়। কারণ আমরা প্রাইমারি হেলথ কেয়ারে আগেই বলেছি যে সবাইকে আমরা দিব এবং তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী দিব। হ্যাঁ, ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা কথা আছে, তোমরা দেখবা যে হেলথ কেয়ার মাস্ট বি শেয়ার্ড বাই অল দ্য পিপল ইরেসপেক্টিভ অফ দেয়ার এবিলিটি টু পে। এরকম একটা কথা আছে, মানে তারা পে করতে পারছে কি পারছে না, এইটা ব্যতিরেকে, মানে এটা বাদ দিয়ে আমরা
হেলথ কেয়ার দিব সকলকে, সে অ্যাবিলিটি আছে কি নাই এটা আমরা বাদ দিয়ে তাকে তার স্বাস্থ্য সেবাটা দেব। হ্যাঁ, যেন ইকুইটি আমরা প্রতিষ্ঠা করতে পারি। গেল, এটা তাহলে প্রথম। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে, মনে রাখবে তোমরা যে ইকুইটি কেন আসলো এখানে। 2 নাম্বারটা বলি, কমিউনিটি পার্টিসিপেশন। মানে আমাদের ক্লাসটার কথা ভাবো। এই যে ধরো আমি কথা বলছি, যা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তোমরা যদি এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছ, কেউ হয়তো জয়েন দিয়ে খাওয়া দাওয়া করতেছো, ক্লাস শুনছো না, তখন তোমাদের পার্টিসিপেশনটা কিন্তু থাকলো না। হ্যাঁ, আমাদের ক্লাসটা কিন্তু ইফেক্টিভ হবে না। কিন্তু তোমরা যদি করো, একটু কষ্ট করে কথাগুলো শোনো, নোট করো, বা আমার সঙ্গে ইন্টারাকশন করো, পার্টিসিপেট করো, তাহলে দেখবে যে আমাদের এই ক্লাসটা বা সেশনটা বেশ ইফেক্টিভ হচ্ছে। তো স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। যখন গভর্নমেন্ট থেকে একটা সেবা দেওয়া হলো আর তুমি সেটা গ্রহণ করছো, বা আমরা কমিউনিটি পিপলরা সেটা গ্রহণ করছি অ্যাক্টিভলি, তখন এই আমাদের হেলথ কেয়ারটা বেশ ইফেক্টিভ হবে। তাইলে এই জিনিসটা আমরা মনে রাখবো যে এই প্রিন্সিপালটা, 2 নাম্বার প্রিন্সিপালটা, যে কমিউনিটি পার্টিসিপেশন কি বোঝাচ্ছে, যে জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে। এর একটা উদাহরণ মনে রাখবে তোমরা, ইপিআই, এই যে টিকাদানের কথা বললাম, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তো এই উদাহরণটা বলতে হবে যে টিকাদানের বিষয়টা আমাদের বাংলাদেশে কিন্তু বেশ ডেভেলপ হয়েছে। অনেক দেশে কিন্তু এখনো মানুষ টিকা নিতে চায় না। অবশ্য আমাদের দেশেও বলে যে না, টিকা নিলেই আমার অসুখ হয়ে যাবে, জ্বর আসতেছে, খারাপ লাগছে, দূর আমি টিকা নিব না। আমি কিন্তু আমার অনেক কাছের মানুষকে এভাবে বলতে শুনেছি। তো যখন আমরা পার্টিসিপেট করছি যে হ্যাঁ, স্বাস্থ্যসেবাটা আমি গ্রহণ করব, তখন সেটা হয়ে গেল কমিউনিটি পার্টিসিপেশন। ঠিক আছে, উদাহরণ হচ্ছে ইপিআই। বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা, তাহলে পরেরটাই যাই আমরা, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন। এই শব্দটার মানে আমরা বুঝতে পারছি যে সেক্টরদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে। তাহলে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের যে স্বাস্থ্য খাতের সঙ্গে অন্যান্য খাত যখন কোঅর্ডিনেটেড হয়ে কাজ করবে, তখন আমরা স্বাস্থ্যটাকে ডেভেলপ করতে পারবো। তাহলে দেখো আমাদের আরো যে খাতগুলো আছে, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন বা অ্যানিমাল হাজবেন্ড্রি, এইরকম কিছু খাত, হ্যাঁ, যখন স্বাস্থ্য খাতের সঙ্গে এক হবে, তখন আমরা একটা সেবা আরো ভালোভাবে দিতে পারবো। তাহলে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন বোঝা গেল? জি আপু, রোড ট্রান্সপোর্ট অথরিটি, এটা কি এটার মধ্যে আছে কি? রুট ট্রান্সপোর্ট অথরিটি? রোড অ্যাক্সিডেন্টের বিষয়টা। না তো ভাইয়া, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, ও আচ্ছা, রোড ট্রান্সপোর্ট অথরিটি। স্বাস্থ্য সেবা যদি বলো যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন এখানে কিভাবে হবে, তাহলে বলা যায় যে আমরা 2-3টা সেক্টরকে একত্র করে এই যে রোড ট্রান্সপোর্টের যে বিভিন্ন সমস্যা ডেভেলপ করে, সেটাকে আমরা হয়তো কমাতে পারবো। যে ট্রায়াজের বিষয়টা পড়ে যায়। হ্যাঁ, যখন আমরা দেখি যে আমরা বলি যে একটা মাস ক্যাজুয়ালিটি হলো, সেই সময় আমরা কিভাবে সেটাকে কমাতে পারি, তখন হয়তো আমরা ট্রায়াজ করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। যারা বেশি অসুস্থ তাদেরকে তাড়াতাড়ি পাঠাবো, যারা কম তাদেরকে আস্তে আস্তে পাঠাবো, এরকম করে এটাকে, এই জিনিসটাকে বলা হয় ট্রায়াজ। তো এইভাবে করে আমরা একটা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন করতে পারি এখানে। কিন্তু আমরা যে প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার বলতেছি, এখানে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের মধ্যে এই রোড ট্রান্সপোর্টের এই জিনিসটা খুব একটা মানে প্রাইমারি বা মেইন হিসেবে আসবে না। বুঝেছো? জি আপু। আচ্ছা, এটার সংজ্ঞা, এটার উদাহরণ বলি আমি। ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের উদাহরণ হচ্ছে এই যে যারা তোমরা শহরে বাস করো, বা বিশেষ করে একদম সিটি কর্পোরেশন এলাকায়, দেখবে আমাদের যে পানি সাপ্লাই বা স্যানিটেশনের বিষয়গুলা কিন্তু ওয়াসার আন্ডারে, তাই না? জি আপু। যে ওয়াসা, হ্যাঁ। তো এই ওয়াসার বেশ বড় একটা অফিসও কিন্তু আছে, আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে আমাদের এই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এটার একটা ডিপার্টমেন্ট বা এটার একটা অংশ। তাহলে দেখো, স্বাস্থ্য মানে আমাদের যে স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, সেটা একটা অ্যাড হচ্ছে। হ্যাঁ, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন হচ্ছে। আবার ইনফরমেশন ডিপার্টমেন্টও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। তাহলে এইটা হচ্ছে একটা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের উদাহরণ, যে পানি সাপ্লাই এবং স্যানিটেশনের যে কাজটা, সেটা কিন্তু হেলথের সঙ্গে আরো কয়েকটা সেক্টর একত্র হয়ে করে থাকে। তাহলে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের উদাহরণ বোঝা গেছে? জি আপু। হুম, ঠিক আছে। এবার শেষেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি হচ্ছে
আমার শহর গ্রাম এই যে বিবেচনা করে, হ্যাঁ, একটা সেন্টারের কি কি সুবিধা থাকতে পারে, একটা পেরিফেরি অঞ্চলে কি কি সমস্যা থাকতে পারে, এইটা বিবেচনা করে আমি যখন স্বাস্থ্য সেবাটাকে ভাগ করব, একটা টেকনোলজি অ্যাপ্লাই করব, সেটাকে বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। তাহলে একটা উদাহরণ বলি, যে মনে করে একদম একটা গ্রাম এলাকা, হ্যাঁ, তো ওরা তো হাসপাতালে অ্যাক্সেস পেতেও একটু সময় লাগবে। আবার স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য যদি মনে করো কাউকে ডাকে, কোনো একজন ডাক্তারকে ডাকলো উপজেলা হাসপাতাল থেকে, বা কোনো স্বাস্থ্যকর্মী আসলো, বা আমরা তো গ্রাম অঞ্চলে এরকম হয় বেশি যে থেকে এই আশেপাশের কোনো ফার্মেসি থেকে কাউকে ডেকে নিয়ে এসে একটু দেখো তো কি হয়েছে, এরকম বলি। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যদি ওই ডায়রিয়ার পেশেন্ট বা এই ধরনের ব্যবস্থাপনার জন্য এই যে বাসায় তৈরি স্যালাইন বলে না, হোমমেড স্যালাইন, আমরা কিন্তু নিজেরাও বানাতে পারি হোমমেড স্যালাইন। তো এই হোমমেড ওআরএস বা হোমমেড স্যালাইন, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি গ্রামের মানুষদের জন্য, বিশেষ করে মানে দ্রুত একটা জিনিস আমি বাসাতেই করে ফেলতে পারছি, যেটা খুব ভালো স্যালাইনের একটা বিকল্প হিসেবে কাজ করছে। আমরা যে স্যালাইন কিনি সেটার মতোই কিন্তু কাজ করবে হোমমেড স্যালাইন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি একটা উদাহরণ। বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা, তাহলে আমরা যে চারটা প্রিন্সিপাল আলোচনা করলাম, চারটা প্রিন্সিপাল কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবং উদাহরণ সহ বলতে পারতে হবে। তাহলে আমি কি পরের টপিকে যাব? জি আপু। ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবে। দেখো, এবার আমরা একটা নতুন জিনিসে আসলাম। আমাদের কিন্তু হেলথ ফর অল এবং প্রাইমারি হেলথ কেয়ারের মোটামুটি শেষ। এবার দেখো, এই 2000 সালের পরে যে ঘটনাগুলো ঘটলো এগুলো আমরা একটু জানতে হবে। এর যে এক্সটেনশন কিভাবে হলো, 2000 সালের পরে দেখা গেল যে আমরা যে গোলগুলো অর্জন করতে চাচ্ছিলাম সেই গোলগুলো আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি। তখন আমরা করলাম, একটা নতুন গোল দেওয়া হলো, ডাব্লিউএইচওর পক্ষ থেকেই দেওয়া হলো। কি গোল সেটা দেখো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই জিনিসগুলো কিন্তু আমরা যে বাংলা নিউজ পেপার পড়ার সময় খেয়াল করে থাকবে তোমরা, বা বাংলা আর্টিকেল পড়ার সময় এগুলো বাংলায় লেখা থাকে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এই জিনিসটা কিন্তু টিচাররা অনেক সময় জিজ্ঞেস করে যাচ্ছে এইটা কি বলো তো, এটা কি বাংলায় কখনো তুমি দেখছো বা শুনছো? তখন কিন্তু তোমাকে বলতে হবে যে স্যার, এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মানে হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। একটু কেমন যেন বিদঘুটে, কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা ঘোষণা করা হয় সেপ্টেম্বর 2000। এই এই ঘোষণাগুলো কিন্তু বেশিরভাগই সেপ্টেম্বরে হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবা। যদি মনে না পড়ে তাহলে সেপ্টেম্বর বলে চালিয়ে দিতে পারো। তাহলে সেপ্টেম্বর 2000-এ বলা হলো যে যেহেতু আমরা হেলথ ফর অলটা অর্জন করতে পারিনি, তাহলে আমরা কি করব, আমরা আরো কিছু গোল দেই এবং সময়টাকে আরেকটু বাড়ায় দেই। কত পর্যন্ত বাড়ালাম দেখো, 2015 পর্যন্ত। 2015 পর্যন্ত বাড়িয়ে দিলাম, আর কয়টা নতুন গোল দিলাম? 8টা গোল দিলাম। হ্যাঁ, যে এই কয়টা লক্ষ্যমাত্রা আমরা নতুন করে দিলাম এবং এগুলো আমরা অর্জন করব 2015 সালের মধ্যে। বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা, তাহলে হেলথ ফর অল ছিল 2000 সাল পর্যন্ত, আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা দেখলাম 2015 সাল পর্যন্ত। এর সময় দেওয়া হলো। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, চলো আমরা দুই একটা গোল আমরা জানবো। সবগুলো আমাদের 8টা গোল জানতে হবে না, এটা রিটেনেও সেভাবে আসবে না, কিন্তু আমরা জানবো। দেখো, এখানে লেখা বোঝা যাচ্ছে? দেখো তো, স্লাইড বোঝা যায়? জি আপু, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিছু জিনিস আছে, এই যে নিচের দিকে দেখো, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, তারপর রিডিউস চাইল্ড মর্টালিটি, তারপরে এই যে এক্সট্রিম পোভার্টি এন্ড হাঙ্গার ইরাডিকেট করা। এই জিনিসগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা একটু মনে রাখবো। এগুলো সহজ, কিন্তু কিছু আছে না কঠিন লাগে। কিন্তু এই যে মাতৃমৃত্যু, তারপরে শিশু মৃত্যু, এই জাতীয় জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখবে তুমি কমিউনিটি মেডিসিন পড়ার সময় বারবার এই জিনিসগুলো আসছে। এই যে সব স্যানিটেশন, হাইজিন, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, হাঙ্গার, এই জাতীয় জিনিস বারবার চলে আসবে। তোমরা যখন আরো পড়বে কিছুদিন, তখন দেখবে যে এই যে প্রথম দিককার জিনিসগুলো কিছু মাথায় ঢুকছিল না বা বিরক্ত লাগছিল, সেগুলো কিন্তু কেমন অভ্যাস হয়ে যাবে। মনে হবে যে ও আচ্ছা, একই জিনিস তো আসছে, একই জিনিস তো আসছে। তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যেকার দুই একটা গোল আমরা এভাবে মাথায় রাখবো, এই যে হাঙ্গার, পোভার্টি ইরাডিকেশন, তারপর ইমপ্রুভমেন্ট অফ ম্যাটারনাল হেলথ, আর চাইল্ড মর্টালিটি রিডাকশন। এই দুই তিনটা জিনিস একটু মনে রাখবো 8টার মধ্যে।
ঠিক আছে? এই যে দেখো হেলথ রিলেটেড কিন্তু বিষয়গুলো সব। আচ্ছা, তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কি বোঝা গেল মোটামুটি? 2015 সাল পর্যন্ত এই যে গোলগুলা বললাম। জি আপু। আচ্ছা, এবার আরেকটা গোলের কথা বলি। এই 2015 সালে এসেও দেখা গেল যে পুরোপুরি আমরা অর্জন করতে পারছি না, আমরা যেটা চাচ্ছি সবার জন্য যে স্বাস্থ্য, সেই জিনিসটা আমরা করতে পারছি না। তখন আবার কি করলো, আবার ডাব্লিউএইচও বললো চলো আরেকটা গোল দেই। মানে আরো কিছু গোল দেই। তো সেইগুলা কি দেখো, যে 2015 সালে এসে আবার ওরা সেপ্টেম্বরে এই ঘোষণা দিল যে আমরা 17টা গোল দিচ্ছি। এই গোলগুলোর নাম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। বোঝা গেল? এইটার বাংলা একটু জেনে রাখো, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তাহলে কখন দেওয়া হলো? 2015 সালে। কতগুলো গোল আছে এর আন্ডারে? 17টা। ঠিক আছে, এবার এর আবার সময়সীমা কত দিল? 2030 সাল পর্যন্ত দিল সময়সীমা। এবার দেখো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলা দেখি কি কি। এর মধ্যে আছে দেখো, এই যে নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ এন্ড ওয়েল বিং, এই যে এইগুলা, কোয়ালিটি এডুকেশন, এই জিনিসগুলা, হ্যাঁ 17টা মতো আমরা এখানে 17টা দেখতে পাচ্ছি। এই 17টা গোল দেওয়া হলো এবং বললো যে আমরা 2030 সালের মধ্যে এবার এগুলা অ্যাটেইন করে ফেলবো। তাহলে আমরা বলেছি, আমি যেরকম তোমাদেরকে বললাম যে আমার সবগুলো গোল মাথায় রাখতে হবে না, বা এগুলো একদম চোখ মুখ বন্ধ করেও মনে রাখতে হবে না। আমি 2-3টা জিনিস মনে রাখবো যেগুলো কমন। হ্যাঁ, পড়াটাকে একটু সহজ করতে হবে আমার, না হলে তো হবে না। এত কি পারা যায় নাকি বলো? তাহলে আমরা করবো কি, এই এই যে পোভার্টি, হাঙ্গার, এই জিনিসগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবো, যেহেতু ওখানেও ছিল এখানেও আছে, একটু কমন। তাহলে তোমরা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল থেকে এই 3-4টা মতো গোল মাথায় রাখবা। এরকম বলে যে হেলথ রিলেটেড গোলের নাম বলো তো বাবা। এটা একটু একটু কম এখন এই জিনিসগুলো আমি খেয়াল করে দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এই জিনিসগুলোতে একটু কম কোশ্চেন আসছে। তবে এটা কিন্তু ধারাবাহিকতা, হেলথ ফর অল এর ধারাবাহিকতা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল? জি আপু। আচ্ছা, বললাম কি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের বাংলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এবার এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে সাস্টেইনেবল কেন বলা হচ্ছে, লক্ষ্যমাত্রাটাকে কেন বলা হচ্ছে টেকসই? একটু গুরুত্ব দাও, একটু মনে রাখো যে সাস্টেইনেবল বলা হচ্ছে যেন আমাদের এই গোলস গুলা যে আমরা অর্জন করব, সেটা যেন এনভায়রনমেন্টের অন্য কোনো এলিমেন্ট দিয়ে বা অন্য কোনো ভাবে এটা দ্রুত নষ্ট না হয়ে যায়, এটা যেন সাস্টেইন করে। হ্যাঁ, দীর্ঘদিন যেন সাস্টেইন করে, বা অন্য কোনো এলিমেন্টকে এটা যেন নষ্ট করে না দেয়। বোঝা গেল? তাহলে সাস্টেইনেবল বলা হচ্ছে যেন আমার এই গোলস গুলো সাস্টেইন করে, সেই জন্য বলা হচ্ছে সাস্টেইনেবল। বুঝতে পেরেছো বিষয়টা? জি আপু। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 সাল পর্যন্ত। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে আমাদের 2030 সাল পর্যন্ত। এখন আমরা যেহেতু এখন আছি 2021 সালে, দেখা যাক এই আগামী এই কয়েক বছরে আমাদের কি অবস্থা হয়। এবার দেখো একটা ছবি, ছবির মধ্যে এই যে ইকুইটি বিষয়টা সুন্দর করে দেওয়া আছে। তখন যে আমরা বললাম না ইকুয়ালিটি ইকুইটি, ছবির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইকুইটি বিষয়টা বেশ সুন্দর করে উল্লেখ করা আছে। যে 3 রকমের হাইটের 3জন মানুষ, একটা বাচ্চা, একজন মহিলা, একজন পুরুষ। তো একই উচ্চতায় ওঠার জন্য যার যতটুকু প্রয়োজন আমরা তাকে ঠিক সেইভাবে বেশ ব্লক দিয়েছি। এই যে বাচ্চাটাকে 3টা ব্লক, ফিমেলকে 2টা, পুরুষকে একটা ব্লক দিয়ে তাদেরকে সমান জায়গায় নিয়ে গেছি। এইটাই হচ্ছে ইকুইটি। তো এই এখন আমরা এই যে হেলথ ফর অল যে আগিয়ে আস্তে আস্তে এখন আমরা আছি কোথায়? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে এই সময়ে এসে আমরা হেলথ ফর অল কে বলি ইউনিভার্সাল হেলথ কাভারেজ। কি বলি? ইউনিভার্সাল হেলথ কাভারেজ। মনে থাকবে এই কথাটা? জি আপু। একটু এলোমেলো লাগবে যেহেতু শুরু, বিগিনার হিসেবে আমার নিজের আমি দেখেছি যে সব জিনিসগুলো বেশ গুলিয়ে যায়। ক্লাস করার পরেও এরকম হতো, সব এলোমেলো করে ফেলতাম। আর কমিউনিটি মেডিসিনে আরো বেশি এলোমেলো হয়, মানে স্যার কোনটা বলছেন, কোনটা আমার দরকার, কোনটা অদরকার আমি সেটাও ধরতে পারি না। তো তোমরা একটু চেষ্টা করবে, দেখবে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তাহলে আমি কি বললাম যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বলি আমরা এখন। ইউনিভার্সাল হেলথ কাভারেজ মানে হচ্ছে ওই সেম, সবাই
সর্বজনীন, সবার জন্য সেটা কাভারেজ দিবে। দেখো নিচে একটা ছাতার ছবি দেওয়া আছে, ছাতা দিয়ে বোঝানো হচ্ছে যে এই ছাতার নিচে সকলে থাকবে, পুরাই সবাই মিলে এই কাভারেজটা পাবে। এই জন্য বলছি আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ। লিভ নো ওয়ান বিহাইন্ড, মানে কেউ পিছনে থাকবে না, সকলেই স্বাস্থ্যসেবা পাবে। জিনিসটা সুন্দর না? বেশ সুন্দর। এখন তাহলে আমরা বুঝলাম যে ইউনিভার্সাল হেলথ কাভারেজটা আমরা এখন হেলথ ফর অলেরই নাম হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজ। ঠিক আছে? জি আপু। আচ্ছা, এবার একটা কথা, আরেকটা দরকারি জিনিস একটু গুরুত্ব দাও, সেটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজ। এই কাভারেজ কথাটার গুরুত্ব কি, কেন কাভারেজ বলি? কাভারেজ বলি কারণ আমরা বলেছি সবাইকে দিব, সকলকে কাভার করব, এইটা বুঝাতে কাভারেজ। আরেকটা জিনিস, আবারও আমরা ইকোনমিক দিকটাকে গুরুত্ব দেওয়ার জন্য কাভারেজ বলেছি। ইকোনমিক দিক মানে একজন মানুষ সে ইকোনমিক্যালি সাফিসিয়েন্টলি পেয়েবল কিনা, সে দিতে পারছে কিনা, আমি স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্যসেবাটার জন্য পে করতে পারবো কিনা, এটা বাদ দিয়ে আমাকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। মানে তুমি পে করতে পারো বা না পারো, তোমাকে আমরা স্বাস্থ্যসেবা দেব। এই জিনিসটা বোঝাতে, মানে অর্থনৈতিক দিকটাকে বোঝাতে আমরা কাভারেজ কথাটা বলছি। তাহলে সবার জন্য সেই জন্য কাভারেজ, প্লাস এই অর্থনৈতিক দিকটাকে আমরা ইরেসপেক্টিভ করে, মানে এটার উপরে যে সব সবাইকে সমানভাবে যে সেবাটা দিব, সেই জন্য বলা হচ্ছে কাভারেজ, ইউনিভার্সাল হেলথ কাভারেজ। বুঝতে পারলে? জি। হুম। তাহলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ কেন বলছি, এটাও কিন্তু একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে আমরা সকলকে বিবেচনা করব এবং তাদের অর্থনৈতিক দিকটাও বিবেচনা করব। কেউ হয়তো দিতে পারবে, কেউ হয়তো পারবে না, কিন্তু সেটা আমরা গুরুত্বে নিব না। আমরা নিব কি, সকলকে একটা সমান লেভেলের স্বাস্থ্যসেবা দেব। ধরো একটা উদাহরণ দেই আমি, যে আমরা একটা সেমিনার করছি, তো সেমিনার শেষে সবাই 1 প্যাকেট করে বিরিয়ানি পাবো। তো মোটামুটি 100 প্যাকেট মতো বিরিয়ানি আছে, আর আমরা সেমিনারে আছি ধরো 80 জন। তো এখন আমরা নিশ্চিত, বিরিয়ানির 100টা প্যাকেট দেখে আমরা নিশ্চিত যে হ্যাঁ, বাহ ভালো হয়েছে, একটা প্যাকেট তো পাচ্ছি। তারপরে সিনিয়রিটি দেখায়, দল টল দেখায় না হয় বাকিগুলা নিয়ে নিতে পারবে যে যার মতো, কিন্তু এটা তো নিশ্চিত যে প্রত্যেকে 1 প্যাকেট করে বিরিয়ানি পাবে? বলো নিশ্চিত কিনা? জি আপু। হুম। তো এই যে 1 প্যাকেট করে বিরিয়ানি পাওয়া, এটা কি হচ্ছে আমাদের সেমিনারের লোকজনদের জন্য বিরিয়ানি ফর অল, তাই না? এই যে আমরা যদি এই বিরিয়ানি ফর অলটাকে আমরা হেলথের দিক দিয়ে ভাবি, যে একটা নির্দিষ্ট লেভেলের 1 প্যাকেট হেলথ, এইটা প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাচ্ছে, সেই 1 প্যাকেট হেলথকে আমরা বলবো হচ্ছে হেলথ ফর অল। বুঝা গেল? জি আপু। আচ্ছা ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইজি করে ভাবি। আমি ভাবলাম যে জিনিসটা তোমাদেরকে বিরিয়ানি দিয়ে বুঝাই, কারণ বিরিয়ানি দিয়ে মনে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে হেলথ ফর অল, অর্থাৎ এখনকার সময় অনুযায়ী ইউনিভার্সাল হেলথ কাভারেজ সকলে পাবে। হ্যাঁ, তারপরে আমার অনেক টাকা পয়সা আছে, আমি বিশেষ সেবা নিব, আমার টাকা পয়সা নাই আমি নিলাম না, কিন্তু আমি ওই একটা নির্দিষ্ট সেবা পাবোই, সে আমি গরিব হই, আমি ধনী হই, আমি যাই হই। আচ্ছা, এখন ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি এর পরের টপিক আগাই। আমরা এইবার একটা জিনিস পড়বো, এটাই আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের একটা জিনিস পড়বো। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হাতের লেখা, আসলে একটু অবস্থা ভালো না, লেখাটা কি বোঝা যায়? দেখো তো। জি আপু, সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু ঝাপসা লাগছিল। তো এটা হচ্ছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের একটা জিনিস। আমরা আজকে যে জিনিসগুলো পড়লাম, মোটামুটি ওই হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের দিকেই আলটিমেটলি ওরা চলে যাবে। তাহলে আমরা পড়েছি হেলথ ফর অল, প্রাইমারি হেলথ কেয়ার, তারপরে আমরা পড়লাম হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, তারপরে পড়লাম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। 4টা জিনিস আমরা অলরেডি পড়ে ফেলেছি, একদম 2030 সাল পর্যন্ত আগায় গেছি। তারপরে আমরা দেখলাম যে আমরা এখন হেলথ ফর অল কে ইউনিভার্সাল হেলথ কভারেজ হিসেবেই জানি। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের জিস্ট, আজকের পড়ার জিস্ট। এবার দেখো এই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি পড়িয়ে দিই, সেটা হচ্ছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের একটা জিনিস। মানে আমাদের যে স্বাস্থ্য সেবার যে সার্ভিস দেওয়া হয়, প্রত্যেকটা দেশেই দেওয়া হয়, সেটা ঠিক কিভাবে ভাগ, প্রশাসনিক যে ভাগ, সেই জিনিসটা আমরা একটু জানবো। এটা বেশ বড় একটা টপিক, তোমরা পরে আরো জানতে পারবে ইনশাল্লাহ, কিন্তু এখন শুরুটা জেনে রাখো। দেখো ছবিতে আমি লিখেছি কি, মানে উপরে দেখো লেখা আছে সেন্টার, সবার শেষে দেখো লেখা আছে ওয়ার্ড। হ্যাঁ,
এই আমাদের যে স্বাস্থ্য মানে আমাদের প্রশাসনিক কাঠামো, সেই কাঠামোটাকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কি পাবো আমরা? সবার শুরুতে কিন্তু আমরা ওয়ার্ড পাই। এটা অনেক আগের পড়া, এখন আমরা রিকল করি। ওয়ার্ডের পরে থাকে কিন্তু ইউনিয়ন, তাই না? বা শহর এলাকায় থাকে পৌরসভা, সিটি কর্পোরেশন, তাই তো? ঠিক বলছি আমি? জি আপু। আচ্ছা, তাহলে ওয়ার্ডের উপরে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের উপরে থাকে উপজেলা, আর উপজেলার পরে থাকে ডিস্ট্রিক্ট, তারপরে ডিভিশন, তারপরে হচ্ছে তোমার সেন্টার বা কেন্দ্র। এই হচ্ছে আমাদের যে দেশ, সেই দেশের একটা কাঠামো। কিভাবে আমরা আমাদের প্রশাসনিক কাঠামোটাকে ভাগ করে থাকি। তাহলে এই কাঠামোটাকে আমরা এবার করব কি, আমরা যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি সেই স্বাস্থ্য সেবার ভাগ করব। হুম আমরা আমাদের দেখো লেখা আছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ। বাংলাদেশে কিভাবে হেলথ কেয়ার কে ডেলিভারি করা হয়। তো এইবার আমরা দেখো এই ওয়ার্ড, ইউনিয়ন আর উপজেলা, এই যে এই লেভেলে যে স্বাস্থ্য সেবা দেই, সেই লেভেলটার নাম হচ্ছে প্রাইমারি লেভেল। ঠিক আছে, এই তিনটা উপজেলাতে, ইউনিয়নে এবং ওয়ার্ডে যে স্বাস্থ্য সেবা দেই সেগুলো হচ্ছে প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার ডেলিভারি। বুঝতে পারছো আমার কথা? জি আপু। আচ্ছা, তারপরে দেখো ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট লেভেলে যে আমাদের ডেলিভারি গুলা, হেলথ কেয়ার ডেলিভারি রিলেটেড যে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি লেভেল। ঠিক আছে, আমি একটু পরে তোমাদেরকে আরেকটু বলছি বুঝিয়ে। আর এই ডিস্ট্রিক্টের উপরে যা কিছু আছে, ডিভিশন, সেন্টার, বিশেষ কিছু প্রতিষ্ঠান, সেগুলাকে বলা হয় হচ্ছে টারশিয়ারি। এইখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, গাইডে কিন্তু এই একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে। এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তিনটা লেভেলের পরে আবার 4 নম্বর একটা লেভেল দেওয়া আছে, সুপার স্পেশালাইজড লেভেল, এরকম কিছু একটা দেওয়া আছে। এটা কিন্তু ভুলেও খবরদার বলা যাবে না বা লেখা যাবে না, নেভার। গাইডের মধ্যে জিনিসটা সুন্দর করে লেখা আছে, কিন্তু এটা কখনো বলবে না। এই হচ্ছে একটা গাইডের অন্যতম একটা জায়গার একটা ভুল। এই জন্যই আমি ভাবলাম যে এই ক্লাসটা আজকে এইটুকু বলে রাখি। তাহলে হেলথ কেয়ার ডেলিভারির লেভেল কয়টা? সব সময় মনে রাখবে, লেভেল হচ্ছে তিনটা, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি লেভেলের মধ্যে কোন কোন জায়গা পড়ে? ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা। আর সেকেন্ডারির মধ্যে পড়ে জেলা বা ডিস্ট্রিক্ট। আর টারশিয়ারির মধ্যে পড়ে হচ্ছে ডিভিশন এন্ড সেন্টার। এবার আমার কথা শোনো, যে তাহলে এগুলো এখন আমি কি বুঝবো আপু, এই উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে কি হয়? আচ্ছা, কি হয় সেটা হচ্ছে, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যে সকল আমরা হাসপাতাল দেখি, সেইগুলা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি। বুঝলে, এখানে ফ্যাসিলিটি মানে কিন্তু সুবিধা নয়, ভালো করে মনে রাখো। ফ্যাসিলিটি মানে হচ্ছে এই যে হেলথ কেয়ার দেওয়ার যে ইনস্টিটিউশন গুলা, এই ধরো উপজেলা পর্যায়ে আমরা কি দেখি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাই না? এটা কিন্তু আমরা প্রত্যেকে চিনি, তাই না? তোমরা সকলেই দেখেছো না প্রত্যেকের উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? জি আপু, দেখছি। হুম আবার আমরা দেখি কিন্তু কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, এরকম ছোট্ট ছোট্ট কিন্তু আমরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খেয়াল করেছি। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার ডেলিভারি বা প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি মানে হচ্ছে এই যে হাসপাতালগুলা, ফ্যাসিলিটি মানে কিন্তু সুবিধা নয়। ঠিক আছে, এই ক্ষেত্রে ফ্যাসিলিটি মানে হচ্ছে এই যে উপজেলা হাসপাতাল, তারপরে কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, এই জিনিসগুলাকে আমরা বলবো ফ্যাসিলিটি। এটা কিন্তু মনে রাখবে তোমরা, ফ্যাসিলিটি মানে হচ্ছে এই ক্ষেত্রে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ফ্যাসিলিটি মানে হচ্ছে এই যে এক একটা হাসপাতাল বা এক একটা প্রতিষ্ঠান। তাহলে আমরা প্রাইমারি লেভেলে কি কি হাসপাতাল বা কি কি ফ্যাসিলিটি পাই? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাই, তারপরে ইউনিয়ন সাব সেন্টার পাই, হ্যাঁ, ইউনিয়ন লেভেলের দেখবা হাসপাতাল। তারপরে ওয়ার্ডের পর্যায়ে আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক। এগুলো কিন্তু তোমরা খেয়াল করবে, এখন কিন্তু বেশ কোরিলেট করতে পারবা। আগে যে আমরা কমিউনিটি ক্লিনিক দেখে যেরকম মনে করতাম, এখন কিন্তু কমিউনিটি ক্লিনিক দেখে ভাবি ও হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি লেভেলের একটা প্রতিষ্ঠান যেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়, এই এই কাজ করা হয়। পরে যখন আস্তে আস্তে আরো পড়বে দেখবে জিনিসগুলো আরো ভালো লাগছে, রিলেট করতে পারছে একটার সঙ্গে আরেকটা, হ্যাঁ, তখন আর কঠিন এলোমেলো ঘিঞ্জি লাগবে না। এবার দেখো সেকেন্ডারি লেভেল। সেকেন্ডারি লেভেল হচ্ছে ডিস্ট্রিক্ট মানে জেলা পর্যায়ে যে হাসপাতাল। জেলা পর্যায়ে কিন্তু আমরা জেলা হাসপাতাল, সদর হাসপাতাল সকলেই চিনি। তাহলে সেকেন্ডারির কোনো ঝামেলা নাই, সেকেন্ডারি শুধু হচ্ছে জেলা পর্যায়ে যে সকল হাসপাতাল আছে সেগুলাকে বলা হয় সেকেন্ডারি লেভেল। এছাড়া
ওই যে আমরা বলি না ডেলিভারি হাসপাতাল, হ্যাঁ ডেলিভারি হাসপাতালটাও কিন্তু সেকেন্ডারি পর্যায়ে পড়ে। এগুলা কিন্তু জেলা পর্যায়ে থাকে, অনেক সময় উপজেলা পর্যায়েও থাকে। তো এটা আমরা উপজেলার মধ্যেও ফেলতে পারি, মানে প্রাইমারির মধ্যেও দিতে পারি, আবার সেকেন্ডারির মধ্যেও দিতে পারি। একটু কঠিন এই টপিকটা, কঠিন লাগছে তোমাদের? না আপু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগাই। আর এবার দেখো টারশিয়ারি লেভেল, মানে এবার একটু বড় লেভেলের বুঝতে হবে, মানে ঢাকার যেগুলা বা ধরো বিভাগীয় শহরের যেগুলা, আমাদের গ্রামের জিনিসপাতি নয়। তাহলে এই ডিভিশনে প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে যে হাসপাতালগুলো থাকবে, তারপরে কেন্দ্রীয় যে সকল হাসপাতাল থাকবে, আর বিশেষ কিছু হাসপাতাল, যেমন মনে করো পঙ্গু হাসপাতাল, হ্যাঁ, নিউরোসায়েন্স হাসপাতাল, তারপরে বিএসএমএমইউ আমরা যে পিজি হাসপাতাল বলি, তারপর মানসিক হাসপাতাল, এই যে যে জিনিসগুলো স্পেশাল, সারা বাংলাদেশে স্পেশাল এইগুলা। তাহলে আমি কি কি বললাম, যে বিভাগীয় পর্যায়ের হাসপাতাল, কেন্দ্রীয় পর্যায়ের হাসপাতাল, বিশেষায়িত যে হাসপাতালগুলো আছে আমি নামও করলাম কিছু, তার সঙ্গে সকল মেডিকেল কলেজ হসপিটাল, এটা মনে রাখতে হবে, সকল মেডিকেল কলেজ হসপিটাল, এই জিনিসগুলাকে আমরা কি বলবো, টারশিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মানে টারশিয়ারি লেভেলের ফ্যাসিলিটি। ঠিক আছে, তাহলে ডিভিশন এবং সেন্টারে যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো, টারশিয়ারি লেভেলের মধ্যে ফেলবো। কখনোই আমরা সুপার স্পেশালাইজড নামে কোনো লেভেল নিয়ে আসবো না, খবরদার না, প্রচন্ড রেগে যাবেন টিচার। তাহলে আমি কি এই যে হেলথ কেয়ার ডেলিভারি লেভেল এগুলা আর একবার বলবো? দেখো, বললাম যে আমাদের প্রশাসনিক কাঠামোটা যদি আমরা দেখি, তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। প্রথমেই আমরা পাই ওয়ার্ড, ছোট্ট ছোট্ট ওয়ার্ড। আমাদের গ্রামে কিন্তু অনেক ওয়ার্ড বলি না, ওয়ার্ড নং এত এত, শহরেও সবখানে ওয়ার্ড থাকে, এত নং ওয়ার্ড, কাউন্সিলের কার্যালয়, এরকম কাউন্সিলরের কার্যালয় এরকম বেশ দেখতে পাই। এই ওয়ার্ড থেকে শুরু হচ্ছে আমাদের এই হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের, মানে আমাদের এই প্রশাসনিক কাঠামো। ওয়ার্ডের পরে হচ্ছে ইউনিয়ন, ওয়ার্ডের থেকে বড় হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের থেকে উপজেলা, দেখো আমি তীর দিয়ে দিয়ে রেখেছি, হ্যাঁ অ্যারো দিয়ে বুঝিয়েছি, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ডিভিশন, তারপরে সেন্টার। এই হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো। এখন আমাদের প্রশ্ন আসে রিটেনে এভাবে যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, মেনশন হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ। এটা কিন্তু আমাদের পরীক্ষাতেও আসছে, এইবারই আসছে। জিনিসটা বেশ বারবারই আসে এবং ভাইভাতেও প্রচুর জিজ্ঞেস করেন। মানে কোনো একজন স্যার থাকেন যিনি এই হেলথ অ্যাডমিনিস্ট্রেশন নিয়েই ঘুরতে থাকেন, মানে বারবার এই জিনিসগুলো উনি জিজ্ঞেস করবেন, যে বলতো উপজেলা হেলথ কমপ্লেক্সের কিরকম কাঠামো গঠন, একজন তুমি ইউএইচএফপিওর কাজ বলো, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উনাকে বলা হয় ইউএইচ এন্ড এফপিও, উনার কাজ বলো তো। মানে একজন টিচার থাকেনি প্রত্যেকবার ভাই ভাই যে উনি এই জিনিসগুলো নিয়ে বারবার প্রশ্ন করেন। তাহলে আমরা কি করলাম, যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, কেন্দ্র, এই হচ্ছে আমাদের নিচ থেকে উপরের ভাগ। এইভাবে করে আমাদের আগানো হয়েছে। তো আমরা করব কি, হয় নিচ থেকে উপরে মনে রাখবো, না হয় উপর থেকে নিচে মনে রাখবো, এই যে আমাদের প্রশাসনিক কাঠামোটা। তাহলে এবার হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম হচ্ছে তিনটা ভাগে বিভক্ত: প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। প্রাইমারির মধ্যে কোন কোন মানে আমাদের এলাকাগুলো পড়বে, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড। তাহলে উপজেলার যে কোনো হাসপাতাল, ইউনিয়ন যেসব হাসপাতাল, ওয়ার্ড পর্যায়ে যেসব হাসপাতাল পাবো আমরা, সেগুলোকে আমরা বলবো হচ্ছে, এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের হসপিটাল। বুঝতে পারছো? এরপরে জেলা পর্যায়ে যে সকল হাসপাতাল, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি লেভেলের হাসপাতাল। আর বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে যে সকল হাসপাতাল, তার সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতাল, তার সঙ্গে বিশেষায়িত কিছু হাসপাতাল আছে যে আমি নাম করলাম, হ্যাঁ, নিউরোসায়েন্স হাসপাতাল বলো, পঙ্গু হাসপাতাল বলো, বিএসএমএমইউ বলো, বা মানসিক হাসপাতাল, এই যে বিশেষ বিশেষ কিছু প্রতিষ্ঠান আছে, এগুলাকেও আমরা বলবো হচ্ছে টারশিয়ারি লেভেলের হাসপাতাল। এই যে তিনটা আমরা ভাগ করলাম, এগুলাকে কিন্তু আমরা কি বলতে পারি, ফ্যাসিলিটি বলতে পারি। হ্যাঁ, এখানে ফ্যাসিলিটি মানে সুবিধা নয়, ফ্যাসিলিটি মানে হচ্ছে এই যে এই প্রতিষ্ঠানগুলা, হাসপাতালগুলা। আচ্ছা, তাহলে প্রশ্নটা কিভাবে আসবে, যে মেনশন দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ। তখন তুমি এই প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টারশিয়ারি লেভেল, তিন ভাগে ভাগ করবে। তারপরে প্রাইমারির মধ্যে বলবে যে হেলথ কেয়ার প্রোভাইডিং ইনস্টিটিউশনস অফ উপজেলা এন্ড বিলো, মানে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, দিস আর কল্ড প্রাইমারি লেভেল। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলটা হচ্ছে সেকেন্ডারি, আর টারশিয়ারির মধ্যে থাকবে সেন্টার এন্ড ডিভিশন। তার সঙ্গে তোমরা
সুন্দর করে উল্লেখ করে দিবে যে মেডিকেল কলেজ হসপিটালস অ্যান্ড স্পেশালাইজড হসপিটালস আর অলসো ইন টারশিয়ারি লেভেল। কিন্তু আমি আর একবার বলছি, এই 3টা লেভেল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি লেভেলের 4 নাম্বার করতে যেও না। 4 নাম্বার লেভেল কোনো লেভেল নাই। হ্যাঁ, সুপার স্পেশালাইজড লেভেল নাকি একটা এরকম একটা লেভেল এই বই গাইডের মধ্যে আছে, এটা কিন্তু আমরা কখনো দিব না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, আপু এটার সাথে কি হেলথ কেয়ার রেফারেল সিস্টেমটা ওই ডেলিভারি যে হ্যাঁ রেফারেল হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা হ্যাঁ সেটাও কি রিলেটেড? আচ্ছা, রেফারেল সিস্টেম, হ্যাঁ এটার সাথেই রেফারেল সিস্টেম রিলেটেড। রেফারেল সিস্টেমটা কিরকম, যে আমি আমার চাপ কমানোর জন্য, আমার প্রতিষ্ঠানের চাপ কমানোর জন্য করি কি, যখন দেখছি যে আমার পেশেন্টের অবস্থা ভালো, মনে করো যে আমি একজন পেশেন্টকে নর্মাল অবস্থা, জ্বর সর্দি, দীর্ঘদিন ধরে তার মাথা ব্যথা, তাকে নিয়ে চলে গেছি নিউরোসায়েন্স হাসপাতালে। তো নিউরোসায়েন্স হাসপাতালের তো কাজ হচ্ছে স্পেশালাইজড কিছু চিকিৎসা করা, সে স্পেশালাইজড চিকিৎসাগুলো করবে। হ্যাঁ, তার মধ্যে সে এখন দেখতেছে যে এই রোগীটা আমার এখানে না রাখলেও হয়, তখন সে করবে কি, কোনো জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালে তাকে রেফার করে দিবে, বলবে আপনি এইখানে চলে যান। এই জিনিসটাই হচ্ছে রেফারেল সিস্টেম। আবার দেখো যে আমি ওয়ার্ড পর্যায়ে একজন রোগীকে নিয়ে গেলাম, তার অবস্থা ভালো না, হ্যাঁ সে শিভার করতেছে, মানে সে কাঁপাকাঁপি করছে, চোখ লাল হয়ে আছে, বেশ মানে অবস্থা ভালো নাই, মেনিনজাইটিসের লক্ষণ কিন্তু এগুলা। তো ডাক্তার দেখে বুঝে গেল যে না, ওর অবস্থা ভালো না, ওনাকে আমি এই উপজেলা হাসপাতালে রাখতে পারবো না বা ওয়ার্ড পর্যায়ের হাসপাতালে রাখতে পারবো না, আমাকে অন্য হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। কি, অবশ্যই আমি তাকে একটা ডিভিশনাল হাসপাতাল বা একটা সেন্ট্রাল হাসপাতাল, ভালো একটা হাসপাতালে রেফার করে দিব। এই জিনিসটা হচ্ছে রেফারেল সিস্টেম। আমি প্রয়োজন অনুযায়ী একটা উপরের লেভেলের হাসপাতাল থেকে নিচের লেভেলে বা নিচের লেভেলের হাসপাতাল থেকে যখন উপরের লেভেলে কোনো পেশেন্টকে পাঠাচ্ছি, এই জিনিসটা হচ্ছে রেফারেল সিস্টেম। তাহলে রেফারেল কিভাবে হয়, আমি প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি বা টারশিয়ারিতেও পাঠাতে পারবো, আবার আমি উপরের লেভেল গুলা থেকে নিচেও পাঠাতে পারবো। হয় আমার প্রয়োজন, যখন আমি দেখছি যে আমার চাপ কমাতে হবে বা এই পেশেন্টটা আমি নর্মাল উপজেলা হাসপাতালে পাঠিয়ে দিলেই হয়, তখন সেখানে পাঠিয়ে দিবেন একজন ডাক্তার। আবার যখন সিরিয়াস কোনো পেশেন্ট একটা নিচের লেভেলের হাসপাতালে মানে প্রাইমারি লেভেলের হাসপাতালে যাবে, তখন ডাক্তার সেটা বুঝে তাকে উপরের হাসপাতালে রেফার করে দিবে। এই জিনিসটাই হচ্ছে রেফারেল সিস্টেম। বুঝতে পেরেছো? জি আপু। হুম। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রয়োজন অনুযায়ী নিচ থেকে উপরে পাঠানো যায়, উপর থেকে নিচে পাঠানো যায়। হ্যাঁ, রেফারেল সিস্টেমটা তাহলে টু ওয়ে, দুই দুই দিকেই আমরা পাঠাতে পারবো, উপরেও পাঠাতে পারবো পেশেন্টকে, নিচেও পাঠাতে পারবো। ঠিক আছে? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আমাদের ক্লাস শেষ। হ্যাঁ শেষ।